शंभो काशी विश्वनाथ गंगे। हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে হরে করছেন। রান্না করছি। আচ্ছা, আর ওখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে হ্যাঁ, তো? ওখানে নমস্কার প্রিয় দর্শক, আর একটা নতুন দিন, আর একটা নতুন পর্বে আপনাদের আবার উপস্থাপন করতে চলেছে একটা নতুন স্থান। আজ আমি এসে গেছি মাঝদিয়া গেদে লাইন। এটা শিয়ালদা থেকে মাঝদিয়ার দূরত্ব প্রায় অনেকটাই। জনপ্রতি 30 টাকা ভাড়া নেবে শিয়ালদা থেকে। আর সকাল 7:40 শিয়ালদা থেকে ছাড়ছে গেদে লোকাল। এখন মোটামুটি ধরুন 10টা প্রায় 27 এরকম নামিয়েছে মাঝদিয়া স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মেই নামাবে। আর আপনাদের একটু ব্যাকে পিছন দিকে চলে আসতে হবে শিয়ালদার দিকে। আসলে একটা ঢাল মতো রাস্তা বেরোবে, আপনাদের দেখাবো। ওখান দিয়েই অটো স্ট্যান্ড পাবেন, যেটা আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে আপনাদের নিয়ে আসছি কোন জায়গায়, এটা হচ্ছে আসারনগর ভীমপুর কদমখালি, যেখানে হতে চলেছে এক লোকসঙ্গীত শিল্পী, শ্রেষ্ঠ বাউল সাধক, আমাদের বাংলার লালন ফকির নামে যিনি পরিচিত, তারই একটি মেলার আয়োজন, মানে বাউল মেলা বা লালন মেলা নামে পরিচিত। এরকম স্থান আপনাদের আজকে ঘোরাবো। আমার সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে আমাকে কিন্তু আশীর্বাদ অবশ্যই জানাবেন। এটা কিন্তু একটা ঐতিহ্য বাংলার কাছে, তাই এরম স্থানটা আজকে আমার পর্বের মাধ্যমে তুলে ধরলাম। বাংলার আকাশ, দিগন্ত বিস্তৃত মাঠঘাট, দূরের গাছের সারি আর বৃক্ষের সারি সামনের দিকে, পিছন দিকে ফেলে আমরা এগিয়ে চলেছি মাঝদিয়া স্টেশন। এই বাংলার রূপ আমাদের চোখের ক্লান্তি দূর করে আর মনের প্রশান্তি যেন আরো বাড়িয়ে দেয়। ছোট ছোট গ্রাম আর এরকম হরিত ক্ষেত্র, আর দূরে গাছের যেন একটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, এই হচ্ছে তারকনগর স্টেশন। আমরা পেরিয়ে চললাম মাঝদিয়ার উদ্দেশ্যে। এখনো সেই ছোট ছোট গ্রামগুলো যেন মনে করিয়ে দেয় প্রাচীন বাংলার সেই রূপকে। এই দিগন্ত বিস্তৃত মাঠগুলো যেন আমাদেরকে অনেক কাছে টানে, যেন সারাদিন এখানে থাকি, দু চোখ ভরে দেখি প্রকৃতির রূপকে। দিগন্ত বিস্তৃত মাঠ যেন আকাশের কোন সীমানায় মিশিয়ে গেছে। এই হলো মাঝদিয়া স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামালো। আমার গন্তব্য আপাতত শেষ হলো, কিন্তু ট্রেনের গন্তব্য গেদের দিকে। আমাদের এবার রওনা হতে হবে। তাই এই যে শেষের দিক থেকে শিয়ালদার দিকে পিছন দিকে এসে এরকম একটা ঢাল রাস্তা দিয়ে বেরোবেন। সামনেই অটো স্ট্যান্ড, কিন্তু এইগুলো যায় না ভীমপুর। একটু বাম দিকে গিয়ে আসারনগর ভীমপুরের এরকম ট্রেকার ধরবেন, জনপ্রতি 20 টাকা। আর এরকম প্রশস্ত রাস্তা, আর দুপাশে বাংলার সৌন্দর্য। এখানে লালনের সেই সঙ্গীত যেন মাঠঘাটে মিশে আছে। যেতে যেতেই চোখে পড়ে যেন সেই বাউল সুরের গান, মেঠো গান, এবং লোকের অন্তরের যেন এক বেদনা ছড়িয়ে পড়ে, হাসি কান্নার রূপ দেখতে পাই এরকম সর্ষে ফুলের হরিত ক্ষেত্রে। এরকম সৌন্দর্যকে যদি উপভোগ করতেই হয়, আর এরকম বাংলার মানুষদের
একটা পূজা পার্বণের সৌন্দর্য সত্যিই খুব ভালো লাগে। যেতে যেতে এই দৃশ্যগুলি আমি ক্যামেরাবন্দি করলাম। এরকম একটি ছোট নদী আছে যেগুলো এরকম কাঠের সাঁকো পেরিয়ে আমাদের যেতে হয়। আমি কদমখালি এসেছি, কিন্তু এটা পাগলাখালির উদ্দেশ্যে যেতে গেলে এরকম একটা নদী পেরোতে হয়। পাগলাখালির ভিডিও আপনাদেরও দেখাবো। আপাতত চলে এলাম লালন মেলা 2025। এই হচ্ছে দ্বার প্রাঙ্গণ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। কৃষ্ণনগর থেকে গেদের এরকম বাস আসে যেগুলো এই ভীমপুরের ওপর দিয়ে যায়। আসুন তাহলে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাই এবং মেলার সৌন্দর্যকে উপভোগ করি। বাংলার এক ঐতিহ্য লালন মেলা। দোকানের শাড়ি এবং তাদের পসরা, খাদ্যদ্রব্য তো আছেই। মেলা মানেই আমরা জানি জিলাপি, বাদাম ভাজা আর হরেক এরকম সামগ্রী। দুপাশে দোকানের শাড়ি, নিরামিষ কেক, আরো এরকম দোকানগুলো পরে আবার খুলবে। এখন সকাল, তাদের একটু রান্না বান্নার ব্যস্ত। বিভিন্ন ধরনের আইটেম এই মেলায় এলেই পাওয়া যায়। আমরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আপনারা হয়তো মেলা দেখেছেন অনেক জায়গাতে, কিন্তু এখানটা হলো লালন মেলা। তাই লালনের একটা আত্মা যেন এখানে ঘুরে বেড়ায় এবং তার বাউল গানও যেন আমরা শুনতে পাই। খাবারের পসরাগুলো যেন জিভে জল আনে। সত্যি মনে হয় যেন একটু একটু করে এই খাবারের স্বাদ গ্রহণ করি। সুপ্রভাত দর্শক বৃন্দ। আজ শনিবার 13ই ডিসেম্বর 2025 এবং নতুন বছর 2026 আর কিছুদিনের মধ্যেই পড়তে চলেছে। আমি এইমাত্র দাঁড়িয়ে আছি আসাননগর ভীমপুর লালন তীর্থ মেলা প্রাঙ্গণের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মেলা প্রাঙ্গণের তোরণ। এটা হচ্ছে অতুল সরকার স্মরণে এই অনুষ্ঠান হয়ে থাকে। মাঝদিয়া বলুন, বাংলাদেশ বলুন, বিভিন্ন জায়গায় এই লালন মেলাটা হয়ে থাকে এই অঘ্রাণ বা কার্তিক অঘ্রাণ মাসটাতে। এটা 12 তারিখ, মানে 12, 13, 14, 15 ডিসেম্বর, এই 4 দিন চলবে এই মেলা। কিছুদিন আগে পাগলাখালী অঞ্চলে হয়ে গেছে, আর এই অঞ্চলটা হচ্ছে কদমখালি। আপনাদের সমস্ত দেখাবো। এ হচ্ছে মেলা প্রাঙ্গণ। এখানে এক জায়গাতে হয় না, 3টে মাঠ আছে, 3টে জায়গাতে হয়। এই হচ্ছে সামনে তোরণ। এই তোরণ দিয়ে আমি ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো এখানকার বিষয়গুলো। এবং মেলার চারদিকে কিন্তু এরকম দোকানপাট হরেক রকম বসেছে। আজকে পসরা সাজিয়ে চলবে। সন্ধিবেলা মানে সন্ধ্যার দিকে কিন্তু অনেক সঙ্গীত অনুষ্ঠান চলতে থাকবে। তা আমি অরূপ, যারা নতুন দেখছেন আমার চ্যানেল অরূপ জার্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক অভিনন্দন। আর আমার পাশে থাকবেন লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইবটা করে। নমস্কার। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কহে জাতের কি রূপ, দেখলাম না চোখে। লালনের সেই গান এই বাংলার বাঁশঝাড়ের মাঝে মেলার সৌন্দর্য এবং ছোট ছোট ছেলে মেয়েদের এরকম আঁকা আর
গাছপালায় মোড়া এক গ্রাম বাংলার প্রকৃতির মাঝে এই মেলার স্থান সত্যি মনকে যেন দোলা দিয়ে যায়। একটা শাশ্বত বেদী, সেই লালনের কথাই মনে পড়ে। মানুষ ভজলে মানুষ হবি, মানুষের মাঝেই আছে রে। এরকম স্থাপত্য এখানে কিন্তু সত্যিই চোখ জুড়িয়ে দেয়। এগুলি কাঠেরই বানানো এক স্থাপত্য। বাউল ফকিরদেরই নিদর্শন চোখে পড়ছে। এখানেও দেখলাম আরেকটি প্রতিকৃত বাউল ফকিরের। দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা কি সুন্দর সাজানো রয়েছে এবং অনেক শিল্পকলা এখানে কিন্তু ছড়িয়ে রয়েছে। এই হচ্ছে মেলা প্রাঙ্গণ এবং এখানকার একটা কিছু স্থাপত্য সুন্দর। এখানে হচ্ছে একটা বেদি রয়েছে যেটা হচ্ছে মানুষ সত্য। এই একটা এদের যে চেষ্টা যে মানুষ সত্য, মানুষই সব, মানুষের হৃদয়ে রয়েছে ভগবান, এটাই কিন্তু এরা প্রতিষ্ঠাপিত করতে চলেছে। এখানে যে বেদিটা রয়েছে পদ্ম ফুলের মধ্যে একটা শ্বেত বাণী প্রচার করছে। সুন্দর কাঁঠাল বৃক্ষ, এখানে চলছে বাউল সঙ্গীত সাধনা। এই দূরে দেখতে পাচ্ছেন মন্দির, মন্দির আপনাদের দেখাবো। এটি গাছের তলায় সুন্দর একটি কুটির বেদি করা। এখানে অনেক এখানে দেখছেন বীরেন দাসের আখড়া। মানুষ সত্য যে লালন গানের ভান্ডারী ও প্রচারক ছিলেন বীরেন দাস বাউলের এটি সমাধি। মৃত্যু 9 জানুয়ারি 2019। হচ্ছে বীরেন দাসের আখড়া। এখানে এরকম সমাধি রয়েছে স্থান। ওখানে যেমন রয়েছে ষষ্ঠী দাস বাউল। ষষ্ঠী দাস বাউল যার ছবি এখানে স্মৃতিবেদী রয়েছে প্রয়াত গণপতি মজুমদার, একজন সমাজসেবী। এখানে অনেক এরকম সমাধি বেদি রয়েছে। রাধা গোবিন্দের সেবাই সেবাদাসী দাস, গুরুপদ দাস। দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী যোগেশ্বরীর কালীমাতা মন্দির প্রাঙ্গণের সামনে। দেখুন সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই পাশে রাধাকৃষ্ণ থেকে বিভিন্ন বিগ্রহ এখানে রয়েছে। আপনাদের মন্দির প্রাঙ্গণে গিয়ে দর্শন করাবো কালীমাতাকে।
দেখছেন শ্বেতকালী, নরমুণ্ড গলায় এবং মহাদেবের বুকের ওপর ডান পা রেখে খড়গ হাতে মা কালী যেন এক রুদ্র মূর্তি ধারণ করেছে। ঘন্টা মন্দির গর্ভগৃহে রয়েছে, সেটা একটু বাজিয়ে দিলাম। আর এই হচ্ছে মন্দিরের গঠনশৈলী, দুপাশ দিয়ে সিঁড়ি এবং ওপরে 3টি চূড়া। আর পথের মধ্যে রয়েছে এরকম কিছু বিগ্রহ যেগুলো দেখে সত্যি মন ভরে গেল। অপরূপ সৌন্দর্য, যে শিল্পী করুক না কেন। প্রকৃতির মাঝে এই বিগ্রহগুলি যেন সত্যি বসন্তের ছোঁয়া লাগিয়ে দেয়। রয়েছে মহাদেবের শিবলিঙ্গ একটি, এবং এখানে সাধনা করছেন। আর চারপাশে সুন্দর জলাশয় এবং প্রকৃতি। দেখছেন সামনে শিবলিঙ্গ, এবং এখানে এক সাধক এসছেন যিনি হোম জ্বালিয়ে সাধনা করছেন। বাবা, আপনি কোথা থেকে আসছেন? আমি অমরকণ্টক থেকে আসছি, অমরকণ্টক, নবাদার তট থেকে। ও, কবে এসেছেন? আমি এসছি এখানে 3 মাস হয়ে গেছে, আমি এই নদিয়াতে এসছি। ও, এখানেই সাধনা করছেন? হ্যাঁ, এখানে একটু সাধনা করছি। এই কিছুদিনের মেলা রয়েছে, মেলার জন্য একটু ধুনি জাগিয়ে জনসাধারণের জন্য আচ্ছা এইসব জিনিস করা হচ্ছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, এটাই আমরা করে মেলা শেষ হবে, আমরা আবার চলে যাব নেপাল। আবার চলে যাবেন নেপাল? নেপাল। নেপাল ও, শিবরাত্রি ওখানে আবার মেলা রয়েছে, ওই মেলাতে যে আবার ওখানে ধুনি জাগিয়ে বসে থাকবো। ও, ওখানে আবার কিছুদিন আবার ধুনি সাধনা জাগিয়ে, করবেন। হ্যাঁ, ওখানে যে ধুনি জাগিয়ে সাধনা করবো, গুরুর নাম জপ আচ্ছা, করবো। আমাদের তো কর্তব্য গুরুর নাম জপ করা, আর সামনে যে থাকবে তার পালন পোষণ করা। আচ্ছা আচ্ছা সে মা থাকুক, ইয়া গণেশ ঠাকুর থাকুক, ইয়া হনুমানজি থাকুক, ইয়া হ্যাঁ। শিবজি, যেই থাকুক, যেই দেবতা থাকুক, আচ্ছা আমার কর্তব্য সেটাকে পালন করে। আচ্ছা। ইনি লালন লালন ফকিরের সম্মানার্থে বা তাকে শ্রদ্ধা জানিয়েই তো শ্রদ্ধা আজকে জানিয়ে, লালন মেলা। উনি তো গুরু ব্যক্তি চিন্তা আমাদের, উনি গুরু ব্যক্তি। গুরু ব্যক্তি। এখন গুরুই বলেই আমরা ওনাকে আমরা শ্রদ্ধা করি। হ্যাঁ, যে উনি একটা ওনার- গায়ক মানুষ, আমাদের আধ্যাত্মিক লাইনের গান করেন, যৌতত্ব গান করেন, উনি বুঝিয়ে দেন। হ্যাঁ। আর যারা বোঝে না তারা তো এখন অব্দি না, উনি তো তাদের- জাতপাত ভেদাভেদ নেই না ওনার। না না, ওনার নেই। উনি তো একটাই কি কথা হিন্দু বলতে কি জানেন। মুসলমান কোনো না। ভেদাভেদ নেই, ওই তো ওখানে তো বলছেন, উনি একটা কথা বলছেন কি, সব যে- লোকে কয়। হ্যাঁ, ও তো বাংলায় বলছে, আবার হিন্দিতে বলছে যে রঘুপতি রাঘব হ্যাঁ, রাজা রাম পতিত পাবন सीताराम আহা, ईश्वर अल्लाह तेरो नाम হ্যাঁ सबको सम्मति दे भगवान। হ্যাঁ, এই হচ্ছে ধার্মিক সনাতন ধর্মর কর্তব্য, এরকমই করা। আচ্ছা যারা যারা সনাতন ধর্মের লোক আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা শ্রদ্ধার থেকে আপনারা এই কর্মগুলো করেন, হ্যাঁ। যাতে জনগণের জন্য হ্যাঁ মঙ্গল কামনা তাদের পূর্ণ যাতে হয়, হ্যাঁ। তারা যাতে সুখী থাকে, শান্তিতে থাকে, হ্যাঁ। এই বাতাবরণের জন্য যেরকম আমরা ধুনি জাগাচ্ছি, আপনারাও সনাতন ধর্ম ধুনি জাগানো শেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যত বিভিন্ন রকমের কাঠ ব্রিজ পোড়াবেন, হ্যাঁ। বায়ুতে যাবে, হ্যাঁ। ওই গন্ধ আমি যতগুলো জিনিস দেবো সেটাতে একটা ওষুধ তৈরি হচ্ছে, সেটা অক্সিজেন হিসাবে আপনার শরীরে যাচ্ছে, হ্যাঁ। আপনার রোগ বিরোধী দূর হবে। এই জন্যই আমরা এই ধুনিটা নিয়ে আমরা খান্ডুয়া জেলা, আমার দাদা গুরু আছে আচ্ছা আচ্ছা, খান্ডুয়া জেলা, হুম হুম, উনিও ধুনি, অখণ্ড ধুনি ওখানে জ্বালান আচ্ছা খান্ডুয়া জেলাতে। এটা হচ্ছে আমাদের মানে ওই পুরো নর্মদা তট হতে হতেই সব যায়। আচ্ছা আচ্ছা, আমি ওখান থেকে এসেছি, ভেবেছি একটু বাংলা শিখবো, বাংলা শিখেছি। বাংলা শিখেছেন? হ্যাঁ, বাংলাও আচ্ছা। শিখেছি। আর আমি তো হিন্দি ছাড়া কথা বলি না। হ্যাঁ হ্যাঁ আর আমাদের শ্রদ্ধা হচ্ছে কন্যা শ্রদ্ধা করি আমরা। হ্যাঁ সকালবেলা উঠলেই পুজো পাঠ করে, কোনো সামনে যদি বাচ্চা ইয়া বুড়ো বয়স্ক যেরকম হোক, হ্যাঁ হ্যাঁ, তার পা ধরা আমাদের কর্ম।
আচ্ছা আচ্ছা, সেটা কজনা করে, জানে না, করে না। অবশ্যই ঠিকই এখানে ঠিক। পাহাড় থেকে এসেছি, 3,500 ফুট উপরে থাকি। হ্যাঁ 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 অমরকণ্টক 3,500 ফুট পাহাড় হ্যাঁ উপর, হ্যাঁ, অনেক উপরে। ঠিক আছে। তো ওখান থেকে আমরা আসি। আধ্যাত্মিক এখানে দুটো দুটো দেবতা রয়েছে আমাদের, তাদের জন্য আসতে হয়। এক আমাদের কামাখ্যা দেবী রয়েছেন, হ্যাঁ ঠিক আছে, আসামে। আর দ্বিতীয় আমাদের তারাধাম রয়েছে, হ্যাঁ। এই জন্য আসতে হয় আমাদের এখানটা। আচ্ছা আর না আসতে পারিও না, কারণ রামপ্রসাদ আমাদের এখানকারই ছেলে, হ্যাঁ তারই হ্যাঁ, সাধনা। মামা খেপাও এখানকারই দেশের ছেলে, এই জন্য অবশ্যই। ফিরে আমাদের আসতে হয় ছত্তিশগড় থেকে আমাদের। আচ্ছা আচ্ছা ছত্তিশগড় বর্ডারের ভিতরে আমরা থাকি ওপাশে, আর আচ্ছা ছত্তিশগড় পাশে। আচ্ছা আমার কাছে যেতে গেলে আপনাকে বিলাসপুর থেকেও আপনি যেতে পারবেন, পেন্ডা রোড দিয়েও যেতে পারবেন। পেন্ডা রোড দিয়ে 70 কিলোমিটার, আর আচ্ছা বিলাসপুর স্টেশন থেকে 150 কিলোমিটার বাসে যেতে হবে। আর পেন্ডা রোডে 70 টাকা নেবে, যে কোনো গাড়ি 100 টাকা নেবে, 4 চাকায় চলে যাবেন। ওখানে যাবেন, বলবেন কপিলমুনি আশ্রম কোথায় আছে। কপিল মুনির আশ্রম, হ্যাঁ, ওখানে আমার বাবা ভারতীপুরী মহারাজ রয়েছেন, আচ্ছা। গুরুজি। আর দাদা গুরু রয়েছে শ্রী শ্রী 108 ছেপড়েশ্বর পুরী মহারাজ। ওনার সমাধি। গঙ্গাসাগর আর আসছে তো। আবার গঙ্গাসাগরের লোক আমাদের নাম জানে, এই যে দুটো নাম বললাম। হ্যাঁ আর আমার নাম হচ্ছে লালপুরি বাবা, আমাকে আমার বাবার নাম দিয়েছে আচ্ছা লালপুরি বাবা। আর কামাখ্যায় হচ্ছে নীলনাথ, কামাখ্যার নীলনাথ অঘরি, তার নাতি ছেলে আমি। আর ফকিরা হরেরাম গোসাই, আচ্ছা। সে হচ্ছে আমার গুরুদেব, শিউড়িতে থাকে সতীবা ঘাট। ও আমরা হচ্ছি সাধক, আমরা ভালোবাসার জন্যই আমি তো আমার ভালোবাসার জন্যই আমি এই লাইনে নেমেছি বাবা। অবশ্যই সবাইকে ভালোবাসবো, সবাইকে নিজের মতন মানবো, যে আমি সবাইকে ভালোবাসি আমি বাবা, উনিও বাবা। এই জন্য আমার মুখ দিয়ে বাবাটাই বেরোয় সবাই। আচ্ছা ওই মন্দিরে আমরা থাকি। তো উনি 25 বছর পুজো করেছেন, আমি করেছি 5 বছর। 5 বছর করে ওখান থেকে এখানে চলেছি, ভাগলপুর থেকে। ওখানে আপনার ওখান থেকেই বাবা বৈদ্যনাথ ধাম যাওয়া যায়, বাবা ধাম যাওয়া যায়, ওখান থেকেই জল তুলে সবাই যায় ওই লাইন। একটা বাবার গান গেয়ে যান, বাবার গান ছোট্ট করে। হর হর মহাদেব শম্ভু কাশী বিশ্বনাথ গঙ্গে, হর হর মহাদেব শম্ভু কাশী বিশ্বনাথ গঙ্গে, काशी विश्वनाथ गंगे माता पार्वती संग में, हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे, हर हर महादेव महादेव हर हर महादेव हर हर महादेव। जय श्री राम, जय राम भक्त हनुमान की जय। ঠাকুর ছিল আমি সব সবেছি তারই পাই। আমার ভাতের ভাবনা থাকবে না, থাকবে না, থাকবে না। বলে ভাত খাও তো ঠাকুর কেন
দেখছেন লালন মেলা 2025 আয়োজক পশ্চিমবঙ্গ লালন মেলা সমিতি, লালন তীর্থ, কদমকালী, হাসাননগর, ভীমপুর, নদিয়া, শীতল সাই মঞ্চ। এই মঞ্চে অনুষ্ঠান হবে, সান্ধ্যকালীন অনুষ্ঠান। আর ওই পাশে সমস্ত আবাসন রয়েছে বাউলদের জন্য। আর প্রতিদিন এখানে অন্নপ্রসাদ গ্রহণের সময়সূচি বলে দিয়েছে, সকাল 7টা থেকে রাত 11টা। এবং তার জন্য এখানে এখন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এখানে কাঠ সাজানো হয়েছে রান্নার জন্য। এটা হয়েছে প্রসাদ ঘর, খাদ্য দপ্তর হয়েছে। প্রতিদিন অন্নপ্রসাদ গ্রহণের সময়সূচি সকাল সন্ধ্যা 7টা থেকে রাত্রির 11টা, সকাল 10টা থেকে বিকেল 2টো পর্যন্ত। আর ওদিকটা হচ্ছে বাউল আবাসন হয়ে, ওখানে সবাই থাকেন। আপনারা কোথা থেকে আসছেন? কাটোয়া থেকে। কাটোয়া? হ্যাঁ, আচ্ছা, কবে এসেছেন? আমরা এসেছি 3 দিন আগে। 3 দিন আগে? আচ্ছা, এখানেই হ্যাঁ, আছেন? এখানেই আছি। এই আচ্ছা, যে রান্না করছেন? রান্না করছি। আচ্ছা, আর ওখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে হ্যাঁ, তো? ওখানে হয়েছে। সকালে লুচি তরকারি হলো। লুচি তরকারি খেয়েছেন? না, ওইটা খাইনি, আমার একটু অসুবিধা আছে, ওই জন্য খাইনি। যাই হোক, সকালে লুচি তরকারি হ্যাঁ, হয়েছে। আর দুপুরে অন্ন হবে, তারপরে আচ্ছা, সবজি হবে, ডাল হবে। তাই? হ্যাঁ, এইগুলো হবে। খুব ভালো আনন্দ লাগলো। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আজ রাতে তো অনুষ্ঠান? হ্যাঁ, এই গান কীর্তন হবে, এখনো 3-4 দিন মেলা হবে। হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাউন্ড হচ্ছে না বাহ, তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর চারিপাশে এরকম দেখতে পাবেন গরম গরম চপ ভাজা, চপ তৈরি করার জন্য একদম প্রস্তুত। এরপর বাদাম ভাজা, জিলাপি এবং হরেক রকম মিষ্টি। কড়াইতে তেল, মালপোয়া, গজা আর বাদামের স্তূপ, এগুলো সব দেখছেন খাবারের। এদিকটা যেমন গেছি লালন মেলা, ঠিক এখানে যেমন এখানে দুটো মেলা দেখলেন, আবার ঠিক এই পাশেও হয়েছে একটা মেলা। এখানেও কিন্তু মেলা হয়েছে, 3 জায়গাতে হয়। এখানেও যখন 3 জায়গায় এরকম মেলা, আপনাদের নিয়ে যাচ্ছি। এখানেও কি হয়েছে দেখে আসি।
এখানেও দেখছেন লালন মঞ্চ হয়েছে এবং এখানেও অনুষ্ঠান হয়, দুই জায়গায় অনুষ্ঠান। এখানেও কিছু মেলার পসরা এখানে কিন্তু রয়েছে। দেখছেন এখানে সব কাউন্টার হয়েছে বিভিন্ন, আর এই হচ্ছে লালন মঞ্চ। এখানে একটা সমাধি হয়েছে, এটা একটা সমাধি এখানে করা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন লালন মেলা। এই আষাঢ়নগর, মাঝদিয়া আষাঢ়নগর ভীমপুর অঞ্চলে 4 দিন ব্যাপী এই মেলা চলতে থাকবে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। এখানটা দেখছেন একটা মেলা লালন মঞ্চ পিছনে হয়েছে, আরো 2 জায়গায় হয়েছে। আপনাদের আজকে পুরোটা দর্শন করালাম, আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। আর এখানে যদি পরের বছর আবার আসতে চান বা কালকে যে কোনো সময়, এই লালন মেলা কিন্তু শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় হতে থাকে। তাই লক্ষ্য রাখবেন, খোঁজ রাখবেন, পরে আপনারা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। আর আমার পাশে থাকবেন লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে। নমস্কার, ভিডিওটা শেষ করব, আবার পরবর্তী একটি পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।